আমি আল্লাহর নাম স্মরণ করে আজকের যে সম্মানিত সভাপতি আইয়ুব আলী আকন এবং মঞ্চে বিশিষ্ট আমার ছোট ভাই মেম্বার আরিফ এবং বন্ধুবার রবিন এবং আমার এক বড় ভাই সেলিম ভাই এবং আমার যারা মুরব্বীরা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এখানে কোন উদ্দেশ্যে আমরা দেখেছি। বিগত সময়ের যে বক্তারা বলে গেছেন তাদের মনের কথা, তবে আবারও কিছু মনের কথা আছে, আমি আপনাদের সামনে শেয়ার করব। আপনারা জানেন এই পশ্চিম সর্বমঙ্গলের একটা ঐতিহ্যবাহী গ্রাম। এটা যারা মুরব্বীরা আছেন তারা আমাদের কাছে গল্প করে, আমরা কিছু দেখেছি। কিন্তু আমরা যদি আমাদের ছেলেপেলের কাছে বলি তারা হাসবে। এটার কারণ কি জানেন? সেই ঐতিহ্যটা এখন আর এই পশ্চিম সর্বমঙ্গলে নাই। এ আমাদের কারণেই এটা বিলীন হয়ে গেছে। আমাদের হিংসাত্মক মনোভাব, ছোট মনের যে কালচার এই পশ্চিম সর্বমঙ্গলে তৈরি হয়েছে, যার কারণে আমাদের যে ঐতিহ্যটা ছিল সেই ঐতিহ্য বিলীন করে দিয়েছে। এবং আপনারা জানেন আমাদের যে মুরব্বীরা ছিল, মাইনুদ্দিন হাওলাদার, আমি তার গল্প অনেক শুনেছি। সে এক রাস্তা দিয়ে হাঁটতেন না, সে এক রাস্তা দিয়ে টেকরাট গেলে অন্য রাস্তা দিয়ে বাড়ি যেতেন। এটার কারণ কি আপনারা জানেন? এটার কারণ হলো প্রত্যেকটা লোক তার সাথে দেখা করা এবং খেয়েছে কিনা, ভালো আছে কিনা এই তথ্যটা নেওয়ার জন্য। এরকম মনের মানুষ ছিলেন এই মাইনুদ্দিন হাওলাদার। এটার পাশাপাশি শওকত আলী হাওলাদার, তিনিও একটা ভালো মনের মানুষ ছিলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা থাকা অবস্থায়ও কিন্তু তার কোনো বদনাম নাই। তিনি তার জীবন শেষ করেছেন আওয়ামী লীগ দিয়ে এবং সুন্দরভাবে তিনি শেষ পর্যায়ে যে এসে সম্মানের সহিত তিনি মৃত্যুবরণ করেছেন। এর পাশাপাশি আরেকটি ব্যক্তি ছিলেন শামসুল হক হাওলাদার। আপনারা জানেন যদি ভদ্রলোক হিসাব করতে হয় এই রাজু থানার ভিতরে শামসুল হক হাওলাদার ছিল 1 নম্বর। সে কখনো 2 নম্বরে যায় নাই। আমরা এটা মনে মনে বিশ্বাস করি এবং জেনেছি, দেখেছি। এরপরে আর একটা ব্যক্তি ছিল মহিউদ্দিন হাওলাদার মনি। তিনি ছিলেন দক্ষিণবঙ্গের একটি বাঘ হিসেবে পরিচিত ছিলেন। তার রাশি ছিল সিংহ রাশি এবং সে এক কথার মানুষ ছিলেন। সে যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী কাজ করেছেন। আমি ছোটকালে দেখেছি তার সাথে, আমি 7 থেকে প্রায় 10 বছর তার সাথে একসাথে কাটিয়েছি। তার গাড়ি দেখাশোনা করেছি, তার পাশে থেকেছি। মনের দিক দিয়ে সে অনেক ভালো একটা ব্যক্তি ছিলেন। আপনারা জানেন এই মহিউদ্দিন মনি হাওলাদার স্থানে বসে থাকলে কোনো পুলিশ প্রশাসন কোন লোককে থানায় নিয়ে যেতে পারে নাই তার সামনে দিয়ে। সে কিন্তু তাকে ছাড়িয়ে তাকে মুক্ত করে দিয়েছেন এবং ওই প্রশাসনকে বলেছেন যে যাক, ওর যখন আনন্দ হয়েছে ও থানায় হাজিরা দিয়ে আসবে না, আপনি নিশ্চিন্তে থাকেন, আমার উপর বিশ্বাস করতে পারেন। এরকম একটা লোক আপনার এই সর্বমঙ্গলে মানে আর হবে না। এরপরে একটা ব্যক্তিত্ব খান বংশের শাহজাহান খান। তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং বিগত দিনে তিনি কিন্তু একটা ভালো ব্যক্তি ছিলেন।
তিনি আমার আপন ফুফাতো ভাই ছিলেন। এরপরে একটা ব্যক্তি ছিলেন শহীদ সর্দার শাহজাহান। তিনি কিন্তু এই সব সেদিন মাইনুদ্দিন হলদারের সময় ৭১-এর আগে কিন্তু সে অকাল মৃত্যুবরণ করেছেন আততায়ীর হাতে। তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন এবং এই দেশের জন্য সে অনেক কিছু করেছেন। অল্প বয়সে সে মারা গেছেন। আপনারা এই ইতিহাস হয়তো অনেকে জানেন না। আমাদের যারা ছেলেপেলে এবং যারা ছোট ছোট আছেন তারা কিন্তু অনেকেই এই ইতিহাস জানেন না। তার পরবর্তী সময়ে আরেকটা ব্যক্তি ছিলেন হারুনুর রশিদ মোল্লা। তিনি বুদ্ধিতে অনেক পটু ছিলেন এবং যত ধরনের এই গ্রামের তিনি 2 ফিট কিন্তু উপজেলা চেয়ারম্যান ছিলেন। এই গ্রামের যত সমস্যা হয়েছে কিন্তু প্রত্যেকটা সমস্যাই তিনি কিন্তু সুন্দর তার বুদ্ধিমত্তা দিয়ে সলভ করে দিয়েছেন। সে কিন্তু এই গ্রামেরই ছেলে। এরপর আর একটা লোক ছিলেন সিরাজুল হক সিরামুল্লাহ। তিনি অনেক বছর চেয়ারম্যান নির্বাচন করেছেন, চেয়ারম্যান ছিলেন, এই গ্রামেরই ছেলে। তারই ভাই শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন, এই গ্রামের ছেলে। অথচ এই সব ব্যক্তিরাই এই রাজর উপজেলাকে পরিচালনা করেছেন এবং এই ট্যাকেরহাটকে পরিচালনা করেছেন। কিন্তু প্রেক্ষাপট কি বলে, আপনারা এখনো কিন্তু সেই ধাজের, সেই মনের, সেই চরিত্রের কোন লোক এই সর্বমঙ্গল গ্রামে নাই। এটা আপনারা মুখে না বললেও মনে বিশ্বাস করেন। তাই আমি বলতে চাই, এই গ্রামে যত এত ভালো লোক তৈরি হয়েছে, সে গ্রামে কেন নেতৃত্ব শূন্য হলো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এটা হলো আমাদের নিজস্ব কোন্দলের কারণে এটা আমাদের পতন হয়েছে। কারণ আপনারা জানেন, হিংসা মানুষকে ধ্বংস করে, আর ধৈর্য মানুষকে ভালো কিছু শেখায়, ভালো কিছু উপহার দেয়। আমাদের যেমন ধৈর্য নাই, আমরা হিংসার রাজনীতিতে চলে গেছি। আমি দেখেছি আমার এক ভাই আরিফ মেম্বার হয়েছে, যে অমুকের ভোলা ও মেম্বার হয়ে গেল, ঠিক আছে। এই হিংসাটা আমরা বর্জন করি। আমার কথা হলো যে সে মেম্বার হয়েছে, তাকে আরো ভালো কিছু করার জন্য আমরা সুযোগ করে দেই এবং পাশাপাশি অন্য কেউ যদি এরকম উঠে তাদেরকে আমরা সুযোগ করে দেই। আপনারা জানেন, আমাদের পশ্চিম সর্বমঙ্গল থেকে আধা কিলো দূরে হলো ট্যাকেরহাট, যেটা জন্ম হয়েছে এই পশ্চিম সর্বমঙ্গলের লোকের দ্বারা, তাদের সম্পত্তির উপরে, তাদের সবকিছুর উপরে। কিন্তু আমাদের কর্তৃত্ব এখনো নাই। কর্তৃত্ব কাদের? যারা স্বপ্ন যাদের দেখি নাই, তাদের কর্তৃত্ব। এটা হারিয়েছি আমাদের ভুলের কারণে। আমরা অন্যকে দোষ দেব না, আমাদের ভুলের কারণে হারিয়েছি। তাই যদি আমরা একত্রিত থাকি, আমরা এই পশ্চিম সর্বমঙ্গলবাসী যদি একত্রিত থাকি, আবারও হারানো গৌরব আমরা কিন্তু ফিরে আনতে পারবো। এটাই সবাইকে সহযোগিতা করতে হবে। কিভাবে সহযোগিতা? আপনি যদি মনে করেন আমি কৃষিকাজ করি, আমার কি দায়, না। আপনি কৃষিকাজ করেন, আপনি আমার ভাই। আপনি শ্রমিকের কাজ করেন, আপনি আমার ভাই। আপনি জেলের কাজ করেন, আপনি আমার ভাই। আপনি মুচির কাজ করেন, আপনি আমার ভাই। আপনি ব্যবসা করেন, আপনি আমার ভাই। আপনি বিদেশ থাকেন, আপনি আমার ভাই। আমার সবাই সম্মিলিতভাবে একটা কিছু করলে, সেটা যদি সঠিক হয়, আমরা হারানো গৌরব আবার ফিরে আনতে পারবো, ঠিক কিনা? আপনাদের কাছে স্পষ্ট কথা বলতে চাই, আমি বিগত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচন ক্যান্ডিডেট ছিলাম। আপনারা সবাই জানেন না? অনেকে কিন্তু আমার ভোট দেন নাই, আমার পাশে আসেন নাই। তারপরে কিন্তু আমি কের প্রতি কোনো দুঃখ অনুরাগ আমার নাই।
নাই কি কারণে? কারণ চেয়ারম্যান নির্বাচন করতে গেলে আমি বুঝি আগে তার ফেসটা পরিচিত হওয়া লাগবে, তার মেধাটাকে জনগণের মাধ্যমে তুলে ধরতে হবে। কারণ জনগণ তো আমার সাথে মিশে নাই, আমাকে বলবে কিভাবে আমি ভালো লোক না খারাপ লোক, আমি চোর না আমি ডাকাইত। আমার বংশের কেউ যদি যে বলে ও ডাকাইত, সে মানে নেবে ডাকাইত, ও গাঁজাখোর মানে নেবে গাঁজাখোর, ও ফেন্সিডিল খোর মানে নেবে ফেন্সিডিল খোর। এরকম কিছু ঘটনা বিগত দিনে ঘটছে। তারপরে আমি তাদের প্রতি কোনো না রাগ না। আমি বলতে চাই সবাইকে, আসুন আমরা এই পশ্চিম স্বর্ণমঙ্গল কোনো দল মত নির্বিশেষে, কোনো বংশ, কোনো গোত্র কেউ না, আমরা সবাই মিলে এই পশ্চিম স্বর্ণমঙ্গলটাকে গড়ি। যে যোগ্য ব্যক্তি তার যোগ্য স্থানে বসাবো। পশ্চিম স্বর্ণমঙ্গলে প্রত্যেকটা লোক মিলে সেখানে তাকে বসাবো। কিন্তু কেউর ভয়ে, কেউর হুমকিতে, কেউ হুমকি ধামকিতে এখানে কাজ হবে না। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই স্বর্ণমঙ্গলবাসীকে, বিগত দিনে আমি দুর্বল ছিলাম, অসহায় ছিলাম ভাবছেন, কিন্তু আমি দুর্বল ছিলাম না, অসহায় ছিলাম না। আমি আপনাদেরকে দেখেছি, আপনাদেরকে মন বুঝেছি যে আপনারা কোন প্রকৃতির লোক, আমার ভাই কোন প্রকৃতির লোক, আমার চাস্তো ভাই কোন প্রকৃতির লোক, আমার গ্রামের লোক কোন প্রকৃতির লোক, আমার আত্মীয় স্বজন কোন প্রকৃতির লোক, এটা বোঝানো কিন্তু একটা সময় লাগে। এটা আমি বিগত দিনে দেখেছি। কিন্তু আমার এখন স্পষ্ট বার্তা, যদি এই স্বর্ণমঙ্গল এবং টেকেরহাট মিলে যদি কেউ অন্যায় করতে চান, সেটা সাথে সাথে প্রতিবাদ হবে, সবাই কিন্তু সেটা প্রতিবাদ হবে। কোনো আপনারা দেখেছেন একসময় আমার গ্রামের মুরব্বীরা অনেক সময় কিন্তু ঘোষালকান্দি যারা ছেলেপেলে আছে তারা কিন্তু মান অভিমান করেছিল, আপনারা দেখেছেন না? কিন্তু সেখানে আমি প্রতিবাদ করেছিলাম। এখানে উপস্থিত আছে মেরাজ খা। এই মেরাজ খাকে গরুহাটের ভিতরে যে অভিমান করেছিল, সেখানে কিন্তু আমরা সবাই মিলে সেটা প্রতিবাদ করে সেখানে উল্টা তাদেরকে আমরা মেনেছিলাম এবং আমরা ঘোষণা দিয়েছিলাম পশ্চিম স্বর্ণমঙ্গলবাসী এক। আমরা কিন্তু গরু কেটে খেয়ে আমরা কিন্তু সেটা প্রতিবাদ করেছিলাম। সেখান থেকে অনেক দিন ছিল, কিন্তু আমাদের উপরে চোখ তুলে তাকায় নাই কেউ। আমাদের কথা ছিল যে টেকেরহাট, ঘোষালকান্দি, পূর্ব স্বর্ণমঙ্গল এটা একই একটা, পশ্চিম স্বর্ণমঙ্গল এটা একই একটা গ্রাম, বিভিন্নভাবে এটা ভাগ হয়েছে। এটার পাশাপাশি বৈগ্রাম, মাচারং এরাও আমাদের ভাই। আমাদের এই যারা মুরব্বী আছে, কেউকে যদি কেউ অন্যায়ভাবে অপমান করে, সেটা সাথে সাথে আমরা প্রতিবাদ করব। এই স্লোগানে আমরা কিন্তু একত্রিত হয়েছিলাম। এখন আমি এই আজকে 28 তারিখ, আজকে আমি আহ্বান জানাই আমাদের এই 2-4 গ্রাম, যারা 5 গ্রাম আছেন, প্রত্যেকের এলাকার লোকজনকে আমি বলবো, যারা অপকর্মকারী তারা সংখ্যায় খুব কম, কিন্তু মানুষ ভয়ে তার কাছে যায় না। কিন্তু একবার যদি ধরে বসে, ওর কিন্তু রক্ষা নাই। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের সবাইকে নিয়ে এই অপকর্মকারীকে আমরা সবাই মিলে সাহায্য করব। আপনারা এক আছেন তো? যদি এক থাকেন, এই গ্রামের স্বার্থে, এই এলাকার স্বার্থে আপনারা সবাই এক থাকবেন। ভুল তো যদি মানুষ করে, মানুষ মরতে ভুল আছে। আমি আলাদা ভুল করতে পারি না? তখন যদি ভুল করি, আপনারা আমাকে দেখিয়ে দেবেন যে তুমি এখানে ভুল করছো। আমি যদি আপনার ওই কথা যদি আমি সঠিক জবাব দিতে পারি, তাহলে আপনার কথাটা আপনি ঠিক বুঝে যাবেন। যদি আমি দেখি যে আমি ভুল করেছি, আমি শুধরাই যাব। এটা আপনাদেরকে আমি কথা দিলাম। আর বিগত বক্তারা অনেক কথা বলেছেন। আমাদের আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটা গুরুত্বপূর্ণ একটা পথ, যেখান থেকে সারা রাষ্ট্রটা পরিচালিত হয়। আপনারা জানেন এই বাংলাদেশে 2টি দল, একটি দল ছিল বিএনপি, একটা দল ছিল আওয়ামী লীগ, নাকি?
এই দুটি দল ধরা এই 54 বছর, তার ভিতরে নাঙ্গলও ছিল, 54 বছর প্রচলিত হয়েছে। তার ভিতরে বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ। 5ই আগস্টে আওয়ামী লীগের ভুলের কারণে তারা এই দেশ থেকে ত্যাগ করেছেন। তারপর এখানে বিএনপির প্রতি মানুষ 95% ঝুঁকেছিল। তাদের কিছু ভুল পদক্ষেপের কারণে কিছু সংকুচিত হয়েছে। এর পাশাপাশি আপনার আরেকটি দল, একটা দল থাকলে এরা পাল্টা একটা দল থাকে, এটা আপনার ঠিক না? পিছনের কিছু কথা মনে পড়ে যায়, আপনাদের একটু সময় লস হলে আমার কথাগুলো শোনেন। এই পশ্চিম সর্বমঙ্গল বিগত দিনের নেতৃত্বে স্থাপিত ছিল 71-এর পর থেকে। একটা হাওলাদার পরিবার, একটা মোল্লা পরিবার। কিন্তু মোল্লা পরিবার মনে করছে যে হাওলাদার পরিবারকে যদি নিষ্ক্রিয় করা যায়, আমরা সারা জীবন এই রাজুর উপজেলা নেতৃত্ব দেব। কিন্তু তাদের হিসাব কিতাব শেষমেশ মেলে নাই। যখন হাওলাদার পরিবার নিষ্পেষিত হয়ে গেছে, অন্য একটি দল আবির্ভূত হয়েছে। সেই দলের কাছে ওই মোল্লা পরিবার লাঞ্ছিত হয়েছে। আপনারা দেখেছেন না? তারা সঠিক আওয়ামী লীগ হয়েও তারা কিন্তু লাঞ্ছিত হয়েছে। কারণ আপনি যদি একজনকে ঠকাতে চান, আপনি নিজে ঠকে বয়ে গেছেন। এই পশ্চিম সর্বমঙ্গলের ঘটনা সেরকম ঘটেছে। এই ঘটনায় রাষ্ট্রীয়ভাবেও ঘটেছে। একটা দলকে নিষ্পেষিত করতে গেলে আর একটা দল অটোমেটিক নিষ্পেষিত হয়ে যাবে। তাই এখানে দুটি দল হয়ে গেছে। একটি তারা জামাতপন্থী দল, তারা এই আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, একসময় আওয়ামী লীগের সাথে ছিল, একসময় বিএনপির সাথে ছিল। তারা এখানে আলাদা একটি দল হয়ে গেছে। দল হয়ে আজকে তারা এই বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। ভালো লোক নেতৃত্ব স্থানিত যাবে, আলহামদুলিল্লাহ। তবে আপনাদেরকে আমি বলতে চাই, একটা লোক রিক্সা চালায়, এখানে আমাদের অনেকে আছে না ভ্যান চালায়, ভ্যান রিক্সা তো একই নাকি? যদি রিক্সা চালায়, তাকে যদি আমি বলি যে ভাই আমার বিমানটা নিয়ে, আমার পাইলট নাই, বিমানটা নিয়ে তুমি অমুক রাষ্ট্রে যাও, সে কি পারবে? হ্যাঁ, তো বিমান চালাইতে হলে কারো লাগবে, পাইলট লাগবে। ওই পাইলটে কিন্তু বিমান চালাইতে পারবে। কিন্তু রাজনীতি কিন্তু এত সোজা না, এত সোজা রাজনীতি না। রাজনীতি হলে রাজনীতিবিদই করবে। রাজনীতি ঘরে বসে হয় না। রাজনীতি একজনের চেয়ারে বসিয়ে দিলে রাজনীতি হয় না। রাজনীতিতে রাজনীতিবিদ যে মাঠে ছিল তাকেই রাজনীতি করতে হবে। আর তাকে যদি ওই চেয়ারে বসান যায়, সে দেশ, জাতি, সবার কল্যাণ বয়ে আনবে। এখন তার পরিবারের রাজনীতি নাই, সে কিভাবে আপনাকে চালাবে, আমাকে চালাবে? কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তারপরে আবার একজন রাজনীতিবিদ, ধানের শীষ মার্কা কয়টা? একটা, চাইছে 10 জন, তাই না? 10 জন চাইছে, 10 জন লবিং করছে না? এখন দেবে কয়জনে? একজনকে দেবে। সে যদি দলকে ভালোবাসে, সে যদি তারেক জিয়ার আদর্শকে ভালোবাসে, সে যদি খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে, তাহলে কি হবে? সে ওই রায়টাই মেনে নিতে হবে। কিন্তু সে রায়টা মেনে না নিয়ে সে যদি তার গোলামির বলে, গোলামির ইসের কারণে সে যদি স্বতন্ত্র প্রার্থী হয়, তো সে কি ভোট পাবে? সে কিছুতেই ভোট পাবে না। সে দলের সাথে বেইমানি করলো, জাতির সাথে বেইমানি করলো। আপনারা এটা মাথায় রাখবেন। আবেগ দিয়ে যদি এখন ভোট দেন, আপনারা 5 বছর পছলাইতে হবে। ভোট দিতে হবে বিবেক দিয়ে। আপনার একজন 5 বছর খাওয়াবে, আর একজন একটু ভালো কথা বলছে, আপনারা মন গলে তাকে ভোট দিয়ে দিলেন, তখন ওই 5 বছর আপনার পছন্দ লাগবে। যে রিক্সা চালায় তাকে রিক্সাই চালাতে দিতে হবে, যে বিমান চালায় তাকে বিমান চালাইতে দিতে হবে। আপনারা এমন একটি ব্যক্তি হলো
এই জাহাঙ্গার আলী মিয়া, যে ব্যক্তি তার রক্তের সাথে এই রাজনীতি মিশে গেছে। তার জীবনের শুরু থেকে ছাত্র আন্দোলন থেকে এই যাবৎকাল এই জাহাঙ্গার মিয়া এই বিএনপি বাহিরে এক পাও সে নড়ে নাই। আপনারা আমার কথা আপনারা প্রুফ করে দেখেন আমি একটা মিথ্যা কথা বলেছি কিনা। তাই এ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যত তার মিটিং থাকবে হচ্ছে নামাজ পড়ে তারপরে মিটিংয়ে যাবে। যখন এত ভালো একটা লোক এবং সে রাজনীতিবিদ, তার রক্তের সাথে রাজনীতি মিশে আছে, একে আমাকে ভোট দিয়ে যদি আমরা জয়যুক্ত করি তখন কি হবে? সে ভালো কাজ করবে, খারাপ লোকের বৃদ্ধি কম হবে। আপনারা জানেন সমাজে যদি খারাপ লোকের বৃদ্ধি বেশি হয়ে যায় তখন কিন্তু সেটে দিতে হয়, নইলে ভালো কখনোই মাথা চেড়ে উঠবে না। এটা কিন্তু বড় বড় মনীষীরা বলে গেছেন, এটা আমার কথা না। এখন আমাদের দেশকে গড়তে হবে। আপনারা দেখেন আমরা ছোট একটি রাষ্ট্র না, ছোট একটি রাষ্ট্র বাংলাদেশ, কিন্তু ছোট একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের তুলনায়। আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বেশি রাষ্ট্র হিসাবে, আর আমাদের প্রতিবেশী হলো ভারত, সে কিন্তু বিশাল রাষ্ট্র। 5ই আগস্ট পর থেকে কি হলো? আমরা কিন্তু সেই ভারতের সাথে টেক্কা দিয়ে আমাদের যারা আছে তারা চলতেছে। আমরা এতদিন গোলামি করেছি, আমরা আজাদি পাই নাই, গোলামি করেছি। আমরা এই 54 বছরই গোলামি করেছি। এরা কিভাবে বোঝেন জানি না। আমি কিন্তু আওয়ামী লীগ করেছি, আমি কই না আমি বিএনপি করেছি, আমি কিন্তু আওয়ামী লীগ করেছি, কিন্তু তারপর আমি বলবো আমি গোলামি করেছি। 54 বছর গোলামি করেছি। এই 54 বছর ওই ভারত আমাদের সর্বোচ্চ লুটে নিয়েছে, সর্বোচ্চ। আমাদের কিছু রাখে নাই, না এই দেশ হয়ে সোনার দেশ, সোনা দিয়ে এই দেশ বান্ধন যাবে। কিন্তু এই ভারত আমাদেরকে মানে খয়রাতির জাতি হিসাবে, ভিক্ষুকের জাতি হিসাবে রেখেছে। তাই আমরা ঘুরে দাঁড়াতে হবে, আমাদের এই দেশকে গড়তে হবে। এই দেশের প্রত্যেকটা মানুষ এটা বিশ্বাস করে। আপনার বিগত দিনে যারা এই বাংলাদেশের মানচিত্রকে লিখেছে, এই বাংলাদেশের মানচিত্র কিন্তু এই বাংলাদেশে এটুক না, অনেক বড়। আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, অনেক বড়। আর এই বাংলাদেশ বারোয়ারি সম্পত্তি ভারত নিয়ে গেছে, আমরা কিন্তু সেটা ধরে রাখতে পারি না এই 54 বছরে। তাই আমরা যদি রাজনীতিবিদকে ওই চেয়ারে বসাতে পারি, আমাদের দেশের উন্নতি হবে, দেশ ভালো হবে, দেশ ভালোভাবে চলবে। তাই আপনারা আবেগ দিয়ে কেউ ভোট দেবেন না, বিবেক দিয়ে ভোট দেবেন। আমার কথাগুলো বলার জন্য আপনাদের দেখেছি। কারণ অনেকে রিক্সা চালায়, ভাবে কি যে আমার হুজুরে দাঁড়াইছে, হুজুরে একটা ভোট দিয়ে দেন। ভাই আপনি হুজুরে ভোট দেবেন, আপনি হুজুর নির্বাচন করেন, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনার এই হুজুরে কি আপনাকে সিকিউরিটি দিতে পারবে? পারবে না। সিকিউরিটি দেওয়ার জন্য লাগবে কে? আপনার ভাই এই আমিনুর হাওলাদার, ওই আরিফ মেম্বার, ওই বাবু হাওলাদার, ওই জাকির হাওলাদার, ওই মাফের লিডারগুলো লাগবে আপনাদের সেফটি দেওয়ার জন্য। ওই হুজুরে কিন্তু পারবে না। কিন্তু আজকে যদি এই সর্বমঙ্গলের থেকে যদি আপনি ভোট দিয়ে গোপনে, ভোট তো গোপন নাকি, ভোট প্রকাশ না গোপন, গোপন ভোট, আপনি আমাকে বললেন, গোপনে ভোট দিয়ে দিলেন, ভোটটা গোনা হবে না? কেনা কয় ভোট পাশে গোনা হবে? আরে ভাই কিন্তু ফেয়ার নির্বাচন হবে। মা বন্ধুরও বলি, আপনাদেরকে বলি, ফেয়ার নির্বাচন হবে, 100% ফেয়ার। এখানে কোনো 2 নম্বরই করার কোনো সুযোগ নাই কেউ। জুলাইয়ের ঘোষণাই ছিল এটা, মানুষের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন আমার 2টি ছেলে কিন্তু জুলাই যোদ্ধা, আমার 2টি ছেলে কিন্তু জুলাই যোদ্ধা ছিল। এবং আমি এনসিপির জন্য গোপালগঞ্জ এনসিপির নেতারা গেছে, আমি কিন্তু আমার 200 ছেলে আমি কিন্তু এই গোপালগঞ্জ পাঠিয়েছিলাম তাদের সাথে।
কিন্তু তারা রক্তের সাথে বেইমানি করেছে। এই জুলাই যোদ্ধারা রক্তের সাথে বেইমানি করেছেন যারা নেতৃত্ব স্থানিত ছিল। তারা ওখানে এত বড় ঘটনা, আমার তো 200 ছেলেপান গেছে, দু একজন তো মরেও যেতে পারতো না, আমার 3-4টা গাড়ি ফোরাইছে, কিন্তু তারা কিন্তু আমার একটা খোঁজও নেয় নাই, আমাকে একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে নাই যে আমিনুর কাকা কিংবা অমুক যে আপনি তো এত লোকজন পাঠাবেন ওখানে, তা আপনার কি অবস্থা, এটাও কিন্তু তারা করে নাই। তারা কি করছে? রক্তের সাথে বেইমানি করছে। যখন তারা রক্তের সাথে বেইমানি করছে, আপনারা দেখবেন এখন টিভিতে ইস্যু দেখতে পারবেন, তারা যেখানে যায় সেখানে লাঞ্ছিত হয় কি না? তারা যদি এককভাবে নির্বাচন করত, আজকে এই টেবিলে দাঁড়িয়ে তাদের ভোট চাইতাম আমি, এই সাফলাকলিতে ভোট চাইতাম আমি। কিন্তু তারা কি করলো? স্বার্থের জন্য তারা একটা দলের সাথে তারা মিশে গেল, কিন্তু তাদের স্বার্থের জন্য, আমার স্বার্থ তো ওখানে না, আমার স্বার্থে আপনাদের ভিতরে। আমার বংশের প্রত্যেকটা লোক বিএনপি করে এবং তারা নির্যাতিত, কিন্তু আমি তো তাদের সাথে বেইমানি করতে পারি না। যেখানে আমার নৌকা নাই, আমার নৌকার কোনো প্রার্থী নাই, আমার নৌকার কিছু নাই, তখন আমার বংশের সাথে তো আমি বেইমানি করতে পারি না। আমার জুলাই যোদ্ধা কি বললো ওটা আমার দেখার বিষয় না, আমার বিষয় করে আমার বংশ, আমার এলাকা যারা আছে তাদের সাথে আমি আছি। আর একটা ব্যাপার হলো, ভোট যেমন নৈতিক দায়িত্ব, এই ভোট বিক্রি করার জিনিস না। বিগত দিনে ভোট বিক্রি হয়েছে না? এই ভোট বিক্রি করার জিনিস না, এটা পবিত্র আমানত, এটা কখনই বিক্রি করবেন না। এটা বিক্রি করে খাবেন করে ছেলে সন্তানে না, ছেলে সন্তানে খাবেন তো, তা খাওয়াইলে কি পাপের ভাগ নেবে না। তাই আপনি পবিত্র আমানত, আপনি পবিত্র জায়গায় যেতে হবে। আর একটা ব্যাপার আপনারা জানেন, আমি অনেক সময় নিতেছি, আপনার ধৈর্য হারাইতেছেন, ধৈর্য হারাবেন না। আমি পাইছি সবাই, আমি একটু কথা বলি, এই কথাগুলো আমি আলাদা বেলা কিন্তু বলতে পারি নাই, কি কারণে? ওখানে একটু বাধ্যকতা আসল, যার কারণে আপনাকে পেয়েছি, আমি সুন্দরভাবে একটু কথা বলি। সরকার প্রচারণা করে হা না ভোট, এটা সম্বন্ধে কিরা কি জানেন জানি না, এই সম্বন্ধে কিন্তু কেউ কোনো কথা বলে নাই, কিন্তু আমি এই সম্বন্ধে কথা বলবো। কি কারণে বলবো? আপনাদের বুঝতে হবে। আপনারা অনেকেই এটা নিয়ে মাথা খাওয়ান না, যে ভোট আসবে একটা ভোট দিয়ে দিলাম হয়ে গেল, কিন্তু এটা নিয়ে আপনাদের মাথা খাওয়াতে হবে। হা ভোটটা দিলে কোথায় যাবে, না ভোটটা দিলে কোথায় যাবে, এটা একটা কৌশল, এটা রাষ্ট্রের একটা কৌশল, কিন্তু ওই কৌশলকে আমাদের বুঝে শুনে ভোট দিতে হবে। আপনারা জানেন আওয়ামী লীগ কিন্তু ঘোষণা দিয়েছিল তারা ভোট কেন্দ্রে যাবে না। এখানে 95% ভোট আওয়ামী লীগের, তারা ভোট কেন্দ্রে না গেলে ভোট দেবে কে? কেউ দেবে? সারা বাংলাদেশে এখনো 40% ভোট তাদের আছে, কিন্তু তারা সবাই ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে। কি কারণে দেবে? ওই হা না ভোটের জন্য। হা ভোট যদি আপনি দেন তাহলে আপনার কি হবে এটা আপনি বুঝতে হবে। হা ভোট দিলে আপনি ৭১কে অস্বীকার করা হবে। ৭১ আমাদের বড় একটা যুদ্ধ হয়েছে না, এই দেশটা বাংলাদেশ ফিরে পেয়েছে না, যেখানে পাকিস্তানের সাথে আমরা ছিলাম, সেখান থেকে একটা দেশ ভাগ হয়ে এই ৭১কে যদি আপনারা লালন না করেন, তাই এই বাংলাদেশকে আপনার কিন্তু বাংলাদেশের অস্তিত্ব কিন্তু আপনার থাকে না, থাকে। ৭১কে যদি আমরা অস্বীকার করি, আমার চাচা ৭১ মারা গেছে, বজলুল হাওলাদার, অনেক লোক ৭১ মারা গেছে আমাদের গ্রামে, আমরা তাদের যদি স্মরণ না করি, এই মুক্তিযোদ্ধাদের যদি স্মরণ না করি, তাহলে ৭১ যদি বিলীন হয়ে যায় আমাদের অস্তিত্ব থাকে না। আপনার হবে হা ভোট দিলে আপনার ২৪শে যে জুলাই আন্দোলন হয়েছে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু এর পাশাপাশি সেটা স্বীকৃতি দিতে আমরা অস্বীকার করি না, কিন্তু যেভাবে রেখেছে এই হানা ভোট, তাতে আমরা জুলাই আমাদের স্বীকৃতি দরকার নাই। কি কারণে নাই? আমাদের ৭১কে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আর ৭১কে অস্বীকার করার সুযোগ নাই বিদায়ী আমরা না ভোটটাকে আমরা বেছে নেব। প্রত্যেকেই যদি আমরা না ভোট দেই, না ভোট যদি বিদায় হয়, ৭২-এর সংবিধানই
এই বাংলাদেশের চূড়ান্ত সংবিধান হিসেবে থাকবে। তা ৭২ সংবিধান যদি থাকে, ৭১ থাকবে, আগের কালচার থাকবে, সবকিছুই থাকবে। আর যদি বিজয় হয় তাহলে পিছনের সব মুছে যাবে, মুছে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে, নতুন সংবিধান তৈরি হবে। নতুন সংবিধান তৈরি হলে সেখানে কি আইন বসাবে আমি জানি। ওখানে যারা বসে তারা এই গরিব মারার ফান্ডি তারা করবে। তাই এখনো কিন্তু অনেক লোক বলে, ওপেনই বলে, আপনারা ইউটিউবে দেখেন না, জাগেই ভালো ছিলাম, ভুল করে ফেলেছি। আমার কথা হলো বাংলাদেশ পরিবর্তন হয়েছে, আমরাও পরিবর্তন হয়েছি, হয়েছে না? আমাদের কালচারও পরিবর্তন হয়েছে। আমরা যুগের সাথে তাল মিলিয়ে যে ব্যক্তি ওই স্থানে থাকবে তাকে আমরা ভোট দেব। সেই ব্যক্তিকে আমার এই জাহানদার মামা, এই জাহানদার মামাকে যদি আমরা ভোট দেন, আমাকে ভোট দেওয়া হবে। সে জয়লাভ করে ওই সংসদে বসবে। গ্রামবাসী যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, প্রত্যেকেই আমি তাদের সুখে দুঃখে আমি পাশে থাকবো। আমি সুখে থেকে আপনাদের পাশে থাকবো। আমার কথা হলো কি, একটা লোক আপনারা জানেন কোন সময় চুরি করে জানেন? যখন সে সর্বোচ্চ পর্যায়ে যায়, চলে দেখা যায় তার ইনকাম সোর্স নাই, সে তার ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ করতে পারে না, ঠিক আছে? আবার কিছু চোর আছে লোভও করে। এদেরকে আমরা চোর বলি, এরা কিন্তু অরিজিনাল চোর না। চোর কিন্তু কোটি কোটি টাকা চুরি করতেছে, তারাই কিন্তু প্রকৃত চোর। তাদের কিন্তু আমরা কেউ নাম নিতে না, নাম নিতে চলে যাব, ঠিক কিনা? এখন যদি সেটা ঠিক হয়, আমার কথা হলো আপনারা ভালো ব্যক্তিকে ওখানে নেন। আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি সামনে চেয়ারম্যান নির্বাচন করব। করলে দেখা যাবে যে আমি কি টাকা ইনকাম করি এটা সম্বন্ধে আপনি জানবেন। যারা মাছের ব্যবসা করে তাদের কাছে জিজ্ঞেস করবেন জামিলুল হাওলাদার কয় টাকা ইনকাম করে হালাল ভাবে। আমার গরুর প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট আছে, সেখান থেকে আমার কত টাকা আসে এটা জানবেন। যদি দেখেন যে আমি যে টাকা আমি উপার্জন করি, এই টাকা আমার ছেলে পেলে আমি খেয়ে আপনাদের টোটাল জনগণকে আমি চালানোর মতো ক্ষমতা রাখি, তাহলেই আমাকে ভোট দেবেন। কারণ আমি চুরি করতে চাই না, আপনাদের সেবা করতে চাই, আপনাদের পাশে দাঁড়াতে চাই, আপনাদের কিছু দিতে চাই, নিতে চাই না। এই কথাগুলা আমার গত নির্বাচনে ছিল, এখনো সেটা। আর এই যে ব্যক্তি, এই ব্যক্তিও কিন্তু এমন কায়দার একজন ব্যক্তি, আর্থিক সংকট তার ভিতরে নাই। আমরা তার বাসায় গেছি এবং তার বাসার সামনে যত বড় মার্কেট, মনে হয় না আর যদি গুড়াগাড়া 50 জন থাকে, ওই মার্কেটের টাকা মনে হয় শেষ হবে না। এই জাহানদার আলী মেয়ার, ওই মার্কেটে যে টাকা ভাড়া আসে, এটা মনে হয় যে তার গুড়াগাড়া যদি 50 জন থাকে, এই টাকা শেষ করতে পারবে না। তাই ভালো ব্যক্তিরে, এই টাকালা ব্যক্তিরে, যারা অসৎ কাজে যুক্ত হবে না, তাদের ভোট দিলে কি হবে? সাধারণ মানুষগুলো সেবা পাবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই পূর্বপাড়ার, এই মধ্যপাড়ার যারা আছেন, আপনারা সবার কাছে আমার অনুরোধ, আমার কথাগুলো আপনারা বিবেচনা করবেন। এবং আমার যে ক্যান্ডিডেট আছে জাহানদার আলী মিয়া, আমার মামা, আমার বন্ধুর মামা, মানে আমার মামা, আর এই মামাকে ভোট দেবেন। এবং আপনাদের প্রত্যেক ঘরে স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, তাদেরও কিন্তু ভোট আছে, আপনার ভোট দিলে হবে না। তাদেরও বুঝান লাগবে যে এইভাবে ভোট আমাকে দিলে আমরা এখানে ভালোভাবে, কারণ মহিলারা কিন্তু আপনি বাজার গাড়ি যে ঝড়কা বাজাবে না, ঝড়কা বাজাবেন আপনারা, আপনাকে দেখে রাখবে কারা? মনে করে যারা নেতৃত্ব স্থানে তারা, ঠিক আছে? ওই মহিলা কিন্তু যাবে না, মহিলা কিন্তু আবেগ দিয়ে অনেক ভোট দিয়ে দেবে, কিন্তু এটা ফিরাবেন। কোন আবেগের ভোট এই 26 সালে হবে না, কারণ আবেগের ভোট দিলে আপনি বিপদে পড়বেন। যখন এই সেন্টারগুলো হবে,
কয়টা ভোট ধানের শীষে পাইলো গোনা হবে না? কে কয়টা ভোট পাইলো গোনা হবে না? তখন কিন্তু আমাদের সম্মান হানি আপনারা করবেন না দয়া করে। যদি আমাদের সম্মান হানি করেন, আমার মনের ভিতর দাগ কাটবে, ওই বাবু এলাদারের মনের ভিতর দাগ কাটবে, জাকির এলাদারের মনের ভিতর দাগ কাটবে, ওই আরিফ মেম্বারের মনের ভিতর দাগ কাটবে যে আমরা গ্রামের জন্য এত কিছু করলাম, তারা ভোট অমুককে উঠিয়ে দিয়ে দিয়েছে। আমরা তো এটা ভোটেরই দাবিদার। আমরা কি টাকা পয়সা চাইছি আপনার কাছে? আমি 5 বছর মেম্বারি করেছি, কেউ বলতে পারবেন যে 2টা টাকা আমাকে দিয়েছেন 5 বছরে? কোন চাউলের কার্ড, কোন বিজেপির কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, 5 বছরে তো মেম্বারি করেছি। আমরা কি ওই গ্রামবাসী বলতে পারবেন আমাকে 2 টাকা দিয়েছেন? আমি 2 টাকাও কেউর কাছ থেকে নেইনি, বরঞ্চ আমি যতটুকু পারছি নিজে থেকে আপনাদের উপকার করেছি। তরকমই এই আরিফ মেম্বার, রানিং মেম্বার, সেও কিন্তু আপনাদের উপকার করেছে। এখন আমাদের সম্মানার্থে, আমাদের ভালোবাসার খাতিরে, আমাদের আরিফ মেম্বার অনেকের ছোট ভাই ভাই বেটা, এমন কিছু, আমিও আপনাদের ছোট ভাই ভাই বেটা, এমন কিছু এই গ্রামেরই ছেলে আমরা। আমাদের সম্মানার্থে আপনারা এই জাহানদার আলী মামাকে আপনারা ভোটটা দেবেন, আর আপনাদের পরিবারে যারা আছে তাদেরকে বুঝাবেন যে ভোট এখানে দিতে হবে। এখানে না দিলে আমাদের গ্রামের ঐতিহ্য, গ্রামের সম্মান এই আমাদের ধরে রাখতে হবে। আপনি যদি আজকে গ্রামের সম্মান ধরে রাখেন, আমরা অন্য জায়গায় যে সম্মানিত হব। আর আপনারা যদি এখানে সম্মান আমাদের না দেন, আমরা কিন্তু অন্য জায়গায় যে অপমানিত হব। রাজনীতি কিন্তু এখন পশ্চিম সর্বমঙ্গলের বাইরে চলে গেছে। এই পশ্চিম সর্বমঙ্গলে রাজনীতি আনা লাগবে আপনাদের সবার সহযোগিতায়। আপনারা আবেগ দিয়ে কেউ ভোট দেবেন না, বিবেক দিয়ে ভোট দেবেন। এটাই আমার শেষ কথা। আমাদের অনেক কথা বললাম, যদি আমার কথার ভিতরে ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আগামীকালকে আপনার থেকেই, আগামীকালকে থেকেই আমাদের এই গ্রামের, এই যে আমাদের গ্রামের, এই গ্রামের কিন্তু প্রত্যেকটি লোকের কিন্তু আত্মীয় স্বজনের আজের উপজেলা ব্যাপী আছে না? আপনি ভোট দেবেন এবং আপনার যত আত্মীয় স্বজন আছে তাদের কিন্তু আমরাই উপকার করি। যে আমার যত আত্মীয় স্বজন আছে তাদের আমি উপকার করি না? যদি সে আমার কথা না শোনে, তাহলে আমি উপকার আমি ছেড়ে দেব। যদি আমাকে ভোট দেয়, আমি একটা ভোটের দাবিদার, আমাকে ভোট দিলে আমি তার উপকার করবো এই 5 বছর। যদি আমাকে ভোট না দেয়, আমি তার উপকার করবো নয় করে না। যদি এই গ্রামবাসী আমার কথা অনুযায়ী ভোট দেয়, আমাদের কথা অনুযায়ী ভোট দেয়, এই গ্রামবাসীকে আমি উপকার করবো। যদি ভোট না দেয়, তখন তো উল্টাও হতে পারে। সেই লাইন আমাদেরকে নিয়েন না। এটা হুমকির কথা না, এটা হলো মানবতার কথা। কারণ বাস্তবতা বলে একটা জিনিস, আপনি আমার জন্য গেরা পানি নামবেন, আমি বুক পানি নামবো। আপনি নামলেন না, আমি খালি নেমে যাব, এরকম রাজনীতি এখনো কিন্তু নাই। রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তাই আপনাদেরকে আবারও বলি, যারা আমার মুরব্বী তাদেরকে বলি, হয়তো আমার কথায় অনেক কষ্ট পেতে পারেন, কিংবা আমি এরকমই কথা বলি। আমি ছোটকাল থেকে আমি ডাইরেক্ট কথা বলি, আমি ডাইরেক্ট কথাবার্তা বলি, আমি জানে যা বলি সামনাসামনি বলি, আমি আগে চোরে কথা বলি না। এখন আপনারা এই কালকে থেকেই আপনাদের আত্মীয় স্বজন যা আছে তাদের কাছে ভোট চাবেন, এবং আমরা এই মেম্বারকে নিয়ে, মুরব্বীকে নিয়ে আমরা টিম করে আমার খালি ইউনিয়নে বিভিন্ন জায়গা আমাদের যা ছেলেপেলে আছে, যুবক ভাইরা আছে, প্রত্যেকদিন বিকেলবেলা আমরা ওই আয়ুব আলী ভাই ওখানে আমরা একটা ক্লাব করেছি। আয়ুব আলী ভাই ওখানে একটা দোকান দিয়েছে আমাদের ক্লাব করার জন্য, ওই 22 দিনের জন্য ফ্রি। এরকম আপনি সর্বমঙ্গল গ্রামে কেউ পাবে টাকার একটা দোকান ফ্রি পাবে? আছে এই চরিত্রে আছে কেউ নাই। সে ভালোবেসে 22 দিনের জন্য একটা দোকান ফ্রি দিয়েছে। আবার কি বলেছে জানেন? যে এই দোকানের যত খরচ হবে, চা পানের যত খরচ হবে, সব আমি বহন করবো। এটা কি উদ্দেশ্যে রাজবন্তি?
এবং আমি আলাদা বলে গেলাম, এই খালি ইউনিয়নে যত টাকা লাগে আমি আর আমার ছোট ভাই আরিফ মেম্বারের চামড়া দেবো। আমরা কোনো নেতার থেকে টাকা আনবো না। তাদেরকে আমি দেখিয়ে দিতে চাই যে আমরা যার জন্য করি মন থেকে করি, আমরা কেউ অর্থ লোভী না। আমি বিগত দিনে যাদেরই নির্বাচন করেছি আমার অর্থ দিয়ে নির্বাচন করেছি, আমি কেউ অর্থ নিয়ে নির্বাচন করি নাই। কোন নেতা কোন রাজনীতিবিদ বলতে পারবে না যে আমি হাওলাদারের টাকা দিয়ে কিনতে পেরেছি, কারণ আমি টাকায় বিক্রি হই না। তাই অতএব আপনারা যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী ভাইরা যারা আছেন, আপনারা আমরা কমিটি করব, আপনারা ওখানে আসবেন। বিকেলবেলা সন্ধ্যার পর তো অনেকে ফ্রি থাকেন না, আপনারা যার যার এলাকায় চলে যাবেন, এখান থেকে চা পান খাবেন, মানুষকে বুঝাবেন যে ভাই আমাদের ভোটটা ধানের শীষে দেওয়া লাগবে, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, পশ্চিম সৈনিকগুলির ইজ্জত এটা রাখা লাগবে। হিন্দু ভাইদের বুঝাবেন, মুসলিম ভাইদের বুঝাবেন। এইভাবে আমরা কমিটি করে খালি ইউনিয়ন দেখে আমরা ছড়িয়ে দেব। সবাই রাজি আছেন তো? সবাই রাজি থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, করে আমরা কমিটির মাধ্যমে আমরা এই খালি ইউনিয়নে প্রত্যেক জায়গায় আমরা ভোট চাইতে যাবো। এই জাহানদার মামার জন্য আমরা এই খালিয়া ইউনিয়ন থেকে, আমি বলতেছি, এই খালিয়া ইউনিয়ন থেকে এই রাজৌর উপজেলায় সর্বোচ্চ ভোটটা আমরা খালিয়া ইউনিয়ন থেকে দিতে চাই। রাজি আছেন তো আপনারা? সবাইকে ধন্যবাদ। এখন আমি